নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করছি। দেখুন, প্রথম অবস্থায় প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন সাধারণত জাগে যে তন্ত্র কি জিনিস। তন্ত্রের এটার অনেকের ক্ষেত্রে অনেকভাবে কিন্তু নিজের মধ্যে প্রশ্ন তৈরি হয়, দেখবেন আপনাদেরও হচ্ছে। অর্থাৎ এই তন্ত্র শব্দটা অ্যাকচুয়ালি সংস্কৃত একটা তন্ত্র ধাতুর থেকে তৈরি হয়েছে। এর অর্থ বিস্তার বা প্রসার। তন্ত্র হলো এক ধরনের আধ্যাত্মিক এবং গূঢ় বিজ্ঞান, যার মাধ্যমে নির্দিষ্ট মন্ত্র, যন্ত্র এবং সাধনার বিষয়বস্তু রয়েছে, যার মাধ্যমে এই নির্দিষ্ট বিভিন্ন কাজ, যেটা বাস্তবে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হয়। শক্তি সঞ্চার এবং ইচ্ছা পূরণকে এখানে নির্দিষ্টভাবে আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আধ্যাত্মিক ও গূঢ় বিজ্ঞান, যার মাধ্যমে নির্দিষ্ট মন্ত্র, তন্ত্র এবং সাধনার মাধ্যমে কল্পিত বা বাস্তব, অবশ্যই বাস্তব, অবাস্তব কিছু হয় না, অর্থাৎ বাস্তব কিছু সমস্যার সমাধান, যেটা কোনো শক্তির সঞ্চার করে বা ইচ্ছে পূরণের মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে এটাই হচ্ছে বলছে তন্ত্র। কিন্তু এখানে আবার প্রশ্ন থেকে যায়, তন্ত্র কি, অ্যাকচুয়ালি কি পথে সাধনা করা যায়? এটা বলছে তন্ত্র এক প্রকারের আধ্যাত্মিক পথ, যা সাধনা, নিয়ন্ত্রণ এবং শক্তির উপাসনার মাধ্যমে, এখানে অর্থাৎ সাধনা, নিয়ন্ত্রণ এবং শক্তির উপাসনার মাধ্যমে আত্মবিকাশ বা বিশেষ ফল লাভের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এই তন্ত্রকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, কি কি তার বৈশিষ্ট্য রয়েছে, কোন কোন জায়গাগুলো, কোন কোন পয়েন্টগুলোকে কাজে লাগানো হয় এবং তার মাধ্যমে আমাদের সঠিক কার্যসিদ্ধি হয়। এটি মূলত শক্তির ব্যবহার এবং নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। অর্থাৎ শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের এই তন্ত্রের কাজগুলো আমরা করে থাকি। এবং এখানে সেই শক্তি, সেটা পজিটিভ শক্তি না নেগেটিভ শক্তি, এখানে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়। যে যে বিষয়টার উপর কাজ করে সে সেই বিষয়টাকে বেশি পারদর্শী হয়। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি, অর্থাৎ নেগেটিভ শক্তি বা পজিটিভ শক্তিকে কাজে লাগিয়ে মূলত এই কাজ, এই বিশেষ উপাসনা করা হয়। এবং এই যে বলা হলো যে মন্ত্র, যন্ত্র এবং মুদ্রা এবং তার সঙ্গে সঙ্গে ধ্যান, এটা কিন্তু সর্বক্ষেত্রেই এটাকেই কাজে লাগিয়ে এই তন্ত্রের কার্যসিদ্ধি হয়। এবার তন্ত্রের দ্বারা কি কি সম্ভব হয়, কি কি অসম্ভব হয় একটু দেখে নিই। বলছে তন্ত্রের দ্বারা আমাদের জীবনের অনেক কিছু, আমাদের আমাদের অর্থাৎ আধ্যাত্মিক চিন্তা ভাবনা যখন আত্মনিবেদন করবে, অর্থাৎ আপনার আত্মার সঙ্গে যখন কানেকশন পাবে, অর্থাৎ এই আত্মার সঙ্গে আপনার কানেকশন কিভাবে হবে, যখন দেখবেন অনেক কিছু মন্ত্র পাঠ রয়েছে, মন্ত্র উচ্চারণ রয়েছে এবং বিভিন্ন ক্রিয়া রয়েছে, যেটা আপনার আত্মার সঙ্গে কানেক্টেড হবে এবং সেটা তন্ত্রের মাধ্যমে সেই কার্য আপনি সিদ্ধি পাবেন। কি কি করবেন? অর্থাৎ বলছে জীবনের উন্নতি করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। অর্থাৎ অর্থ, স্বাস্থ্য, দাম্পত্য জীবন, এগুলো তো এই তন্ত্রের মাধ্যমে কিন্তু আপনি সেখান থেকে উন্নতি লাভ করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে কি বলছে, রোগ নিরাময় হতে পারে। আপনি দেখবেন যে কোনো কিছু এমন কিছু কাজ করছেন, সেই যোগ বলুন, যোগের মাধ্যমে যে উপাসনা করছেন বলুন, বা আপনি যে মন্ত্র উচ্চারণ করছেন, তার কারণে আপনার কিন্তু দেখবেন যে আপনার রোগ নিরাময় হচ্ছে, রোগ থেকে আপনি বেরিয়ে আসছেন। আর কি হয়, আপনার জীবনে কেউ দেখা হলো ব্ল্যাক ম্যাজিক করেছে, ব্ল্যাক ম্যাজিক বা কোনো কুদৃষ্টি ফেলে রেখেছে, তাহলে সেখান থেকে আপনাকে, অর্থাৎ যেটা এটা করাও যেমন সম্ভব হয়, আবার এখান থেকে বের করে নিয়ে আসাও সম্ভব হয়। কারোর ক্ষেত্রে আকর্ষণ ক্রিয়া বা প্রভাব বিস্তার করা, সেটাও কিন্তু সম্ভব হয় তন্ত্রের মাধ্যমে। অর্থাৎ এই আকর্ষণ বা প্রভাব বিস্তার বলতে যেটা আপনারা বোঝেন যে
ভক্তি এবং নিয়ম, এগুলো সম্পূর্ণ কিন্তু ভক্তি, নিয়ম এবং বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে হয়, যেটা তন্ত্রের বিশেষ প্রয়োগ রয়েছে। যেমন আপনারা বলেন বশীকরণ ক্রিয়া, আকর্ষণ ক্রিয়া, এবং এই যে কাজগুলো, এইগুলো কিন্তু এই আকর্ষণ এবং প্রভাব যে বিভিন্ন ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়ার মাধ্যমে এগুলো কিন্তু হওয়া সম্ভব। এবং অ্যাকচুয়ালি আলটিমেটলি যেটা বলা হয় আধ্যাত্মিক উন্নতি, অর্থাৎ আপনার আত্মাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। আপনার জীবনের এই আত্মা যখন আপনার পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে, আপনি জীবনের সিদ্ধি লাভ করবেন, অর্থাৎ আপনি আপনার জীবনের সুস্থতা পাবেন, আপনার জীবনের লক্ষ্য পাবেন, আপনার জীবনে আপনি আপনার যে আত্মবিনয় আর সেই জায়গাটা আপনি খুঁজে পাবেন। এটাকেই বিশেষ করে তন্ত্রের আখ্যা দেওয়া হয়েছে এবং এই তন্ত্রের সিদ্ধি লাভের জায়গা বলা হয়েছে। এবং তন্ত্র নিজের দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক যাদের সাধু সন্ন্যাস যারা রয়েছেন, এই তন্ত্রের বা এই আধ্যাত্মিক চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম। এই শক্তিকে তারা বিভিন্ন কাজে লাগিয়েছে, বিভিন্ন ভাবে কাজে লাগিয়েছে। এবং তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য রয়েছে, দেখবেন যে যারা নাগা সন্ন্যাস রয়েছেন বা যারা অঘর তন্ত্র ক্রিয়া করেন, অর্থাৎ এই নাগা সন্ন্যাস বা অঘর তন্ত্র যারা বিভিন্ন কাজগুলো করছেন, এদের মধ্যে কিন্তু দেখবেন যে এরা দুজনেই কিন্তু এরা শিবের উপাসক। অর্থাৎ এই যে আমার যে গুরুদেব রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা এই শিবেরই উপাসনা করছেন এবং সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু নিয়মের মাধ্যমে রয়েছেন। অবশ্যই বলবো, দেখুন এই যে জায়গাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যে আমরা বলি না যে নাগা সাধুদের বিভিন্ন কর্ম পরিধি রয়েছে, তারা একটা নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে চলেন। আবার অঘর সাধক যারা রয়েছেন, অঘরী তন্ত্রের যারা সাধক রয়েছেন, তারাও কিন্তু নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে চলেন। কিন্তু এখানে তাদের যে শক্তি, তাদের যে সাধনা, সেটা কিন্তু কিছুটা ক্ষেত্রে এক হলেও তাদের জীবনযাপন অনেকটা আলাদা এবং তাদের দিশা কিন্তু এক, লক্ষ্য কিন্তু সেই একই দিকে যাচ্ছে। দেখুন এখানে বলছে যে যারা নাগা সন্ন্যাস বা নাগা সাধু যারা, তাদের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যায় এই জীবন ধারণার ক্ষেত্রে? বলছে এরা সম্পূর্ণভাবে নগ্ন জীবনযাপন করেন, অর্থাৎ নির্দিষ্ট সময় বিশেষ অবশ্যই মাথায় রাখবেন। এবং বলছে শরীরের ভস্ম, অর্থাৎ ভস্ম, যেটা ভস্ম পাওয়া যায়, যেটা শ্মশানেই পাওয়া যায়, সেই ভস্মর প্রলেপ দিয়ে রাখেন সর্বদা। এবং এদের কঠোর যোগ সাধনা এবং এমনকি নিজের আত্মরক্ষার জন্য, নিজের ধর্মকে রক্ষার জন্য কিন্তু এরা আধ্যাত্মিক শক্তি অর্জন করেন, যে আধ্যাত্মিক শক্তি মানুষকে উপকারের জন্য নিয়ে যান। অর্থাৎ একটা গোষ্ঠী, একটা সমষ্টিগত জায়গা, তাদের যাতে উন্নতি হয় বা তাদের যাতে শুভ দিশা পায়, তার জন্য কিন্তু তারা কর্ম করেন এবং সেই কঠোর যোগ সাধনার মাধ্যমে এই জায়গাগুলো কিন্তু তৈরি করেন। এবং এই জীবন ধারণের ক্ষেত্রে দেখবেন যে এটা সাধারণত বিশেষ আঁকড়া ভিত্তিকভাবে তারা অবস্থান করে, যেখানে তাদের তত্ত্বাবধানে গুরু শিষ্য সকলেই, দেখবেন যে এই যে গত বছরে যে কুম্ভ মেলা হলো, সেই কুম্ভ মেলাতেও সেখানে দেখবেন যে বহু নাগা সন্ন্যাস এবং অঘরীতন্ত্রে যারা রয়েছেন, তারা সকলেই মিলে ওখানে অবস্থান করছেন, কিন্তু তাদের আলাদা আলাদা আঁকড়া ছিল। এবং এই আঁকড়ার, অর্থাৎ সেখানে গুরু শিষ্য সকলে মিলে কিন্তু সেখানে তাদের সেই অবস্থান ছিল। এবং এদের সাধারণত প্রধান যে আঁকড়াগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি, অর্থাৎ প্রধান আঁকড়ার মধ্যে জুনা আঁকড়া, নিরঞ্জনী আঁকড়া, মহান নির্বাণী আঁকড়া, অটল আঁকড়া, অগ্নি আঁকড়া এবং আবাহন আঁকড়া, এগুলো তাদের কিন্তু প্রধান আঁকড়ার মধ্যে এদের পড়ে। এবং তাদের মধ্যে আবার তাদের বলছে আরাধ্য দেবদেবতা, আমরা বলি না যে এক একজনের এক একটা সাধনার নির্দিষ্ট দেবদেবতা অবস্থান করছে, আর আমাদের সমস্ত তন্ত্রের কিন্তু মূলেই কিন্তু শিবের অবস্থান রয়েছে। অর্থাৎ শিব কিন্তু শিবের, অর্থাৎ এই শিব এবং পার্বতীর মাধ্যমেই কিন্তু যত তন্ত্রের অবস্থান। এবং এই শিবের যে তন্ত্র, অর্থাৎ বলছেন যে এই
নাগা সন্ন্যাস তারা কিন্তু শিব, যিনি ধ্যান এবং বৈরাগ্যের প্রতীক, তাকে নিয়ে কিন্তু তাদের আরাধনা এবং সেখান থেকে তাদের এই শক্তির সঞ্চার করা। এবং দেখুন এদের যে বিভিন্ন ক্ষেত্রে আমরা বলি না যে এরা কি করে না, নিজেকে আত্মরক্ষার জন্য এরা নিজেরা তৈরি করেন। অর্থাৎ এই যে নগ্ন শরীরে অবস্থান করছে, ভস্ম গায়ে প্রলেপ দিয়ে, এবং এই ঠান্ডার মধ্যেও তাদেরকে সেইভাবেই দেখা যায়, মানে এদের ঠান্ডা লাগে না। সাধারণ মানুষ হয়তো ভাববে যে মানে এদের কি ঠান্ডা নেই, বা এইরকম তারা অনেক সময় কমেন্ট করে, কিন্তু তারা যে সাধনা করছেন সেই সাধনাতে এসব কিছু মনে হয় না। কারণ দেখবেন যে শিব যখন সাধনায় মত্ত থাকেন, অর্থাৎ এখানে বলছে সৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মোক্ষ লাভ, অর্থাৎ সৃষ্টি, তারপরে হচ্ছে জীবনযাপন চলছে, তারপরে ধীরে ধীরে তারা মোক্ষ লাভ করছে। তাহলে এখানেও কিন্তু তাদের মধ্যে সেই জায়গাটাই রয়েছে। অর্থাৎ নাগা সাধুরা শুধু আধ্যাত্মিক সমাধানেই যুক্ত নন, তারা কিন্তু মানুষের ধর্ম রক্ষার্থে, অর্থাৎ তার যে নির্দিষ্ট ধর্ম রয়েছে সেই ধর্মটাকে রক্ষা করার জন্য তারা কিন্তু কিন্তু ভীষণভাবে তারা, যদি সেটা কোনোভাবে দেখা গেল ধর্মকে কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে, ধর্ম যাতে দেখা গেল কোনো জায়গায় সমস্যা তৈরি করছে কোনো মানুষ বা ক্রিয়েট হচ্ছে, তাহলে সেখানে কিন্তু এই নাগা সন্ন্যাস তারা কিন্তু সেই ধর্মকে সঠিক পথে পরিচালনা করার জন্য নিজেরা কিন্তু সেখানে, অর্থাৎ নিয়োজিত করে, নিজেকে সেখানে নিয়োজিত করে এবং সেই রক্ষা করে। এবং এক্ষেত্রে কোনো শত্রু আসলেও কিন্তু তাকে দমন করার কিন্তু শক্তি তার মধ্যে অবস্থান করছে। তাহলে এগুলো কিন্তু সেই বলা হয় যে বিভিন্ন কুশলী, এবং এই ধর্ম রক্ষার জন্য তারা এমনকি যুদ্ধ অংশগ্রহণ পর্যন্ত করতে পারেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন যে কুম্ভ মেলাগুলো হয়, সেই কুম্ভ মেলা, এবং আমাদের দেখবেন যে আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু যে নির্দিষ্ট তিথিতে যে আমাদের এখানে মেলা হয়, পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে, যে বিশেষ করে বলা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা, সেখানেও কিন্তু বহু নাগা সন্ন্যাস বা নাগা সন্ন্যাসদের সেখানে অবস্থান রয়েছে, আসেন তারা, তাদের নির্দিষ্ট কিন্তু জায়গা করে দেওয়া হয়। তাহলে এরা কিন্তু এইভাবেই কিন্তু চলেন। এবং এর সঙ্গে সঙ্গে 27 সালেও যে কুম্ভ মেলা রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু তারা তখন দেখবেন। এবং এর সঙ্গে সঙ্গে তারা অন্যান্য ধর্মের, অর্থাৎ বলছে শিবের সৈনিক হিসাবে, অর্থাৎ ধর্মকে রক্ষা করার জন্য শিবের সৈনিক হিসাবে এরা আত্মরক্ষার্থে এবং ধর্মের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন। এবং তাদের শক্তি, প্রশিক্ষণ, সাহস তাদের আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তৈরি হয়, এবং এটা আধ্যাত্মিক সাধনার একটা অঙ্গ, এবং যার মাধ্যমে ধর্মের জন্য সংগ্রাম, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা সংগ্রামও করে থাকেন। তাহলে এই হলো নাগা সন্ন্যাসীদের ভূমিকা, মানে তারা কি করেন, কিভাবে তাদের জীবনযাপন করেন। অবশ্যই বলবো এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, যেটা অঘরী সাধু। এই অঘরী সাধু এরাও কিন্তু মৃত্যু এবং জীবনের গভীরতম সত্য জিনিসটা জানতে চায়। অর্থাৎ মৃত্যুবরণ করছে, তারপরে তার জন্ম হচ্ছে, এবং মৃত্যুবরণ করার পর, অর্থাৎ আপনার কারোর যে মৃত্যু হচ্ছে একজনের, তার মানে তার দেহটা পরিবর্তন করছে, আত্মা কিন্তু সে দেহ পরিবর্তন করে অন্য শরীরে সে অবস্থান করছে, বা অন্য দেহ সে ধারণ করছে, সে নির্দিষ্ট সময় অন্তর, যে এই সময় থেকে এই সময় বা এই সময় কাল পর্যন্ত সে অন্য শরীরে গেল, তারপরে সে অন্য শরীর আবার ধারণ করলো। এইভাবে আত্মা তার শরীর পরিবর্তন করে, এবং সেটাই সেই সাধনার মধ্যে, অর্থাৎ মৃত্যু এবং জীবনের গভীর যে সত্য সেটা অনুসন্ধান করার এরা সর্বদাই চেষ্টা করে। অঘরী বেশিরভাগই নাথ সম্প্রদায়ের অংশ হয়, যারা শ্মশান সাধনার মাধ্যমে শিব এবং কাল ভৈরবের, অর্থাৎ শ্মশান সাধনার মাধ্যমে শিব এবং কাল ভৈরব ও মা কালীর শক্তির উৎস হিসাবে ওনারা পুজো করে থাকেন। অর্থাৎ দেখবেন যে এই যে অঘরী যারা, তারা শ্মশানে সাধনা করে, কখনো শিবের সাধনা করছেন, কখনো মা কালীর পুজো করছেন বা সাধনা করছেন। এইভাবে কিন্তু তাদের কিন্তু সাধনার জায়গাগুলো রয়েছে, এবং এদের
সাধনার উৎসস্থল কখনো কখনো শ্মশানের কিন্তু ক্ষেত্র বিশেষ, অর্থাৎ মৃতদেহর পাশে, মৃতদেহকে পাশে রেখে তারা তাদের সাধনা মত্ত হন। এটা কিন্তু যারা অঘরী তন্ত্রের, যারা তন্ত্র প্রয়োগ করেন বা তন্ত্র নিয়ে চর্চা করেন, তারা কিন্তু এই কাজগুলো করেন। এবং বলছে এদের জীবনধারা, বলছে শ্মশান এবং নদীর ঘাটে বসে, অর্থাৎ এই শ্মশান ঘাটে বা নদীর ধারে বসে এরা কিন্তু এই মৃতদেহর ধ্যান করেন, অর্থাৎ মৃতদেহর পাশে বসে এরা বিভিন্ন ধ্যান সাধনা, বিভিন্ন ক্রিয়া এগুলো করে থাকেন। আর সাধনা বলতে এদের ক্ষেত্রে কি তন্ত্র সাধনা, শ্মশান সাধনা, শ্মশান সাধনা, মৃতদেহ এবং চিতার ভস্মের সঙ্গে আধ্যাত্মিক যোগ রয়েছে, অর্থাৎ এই চিতার ভস্ম এদের ক্ষেত্রেও রয়েছে। কিন্তু যেমন নাগা সন্ন্যাসরা তারা চিতার ভস্ম তারা প্রলেপ দেয়, এদের ক্ষেত্রেও সেই জায়গাটাও রয়েছে, অর্থাৎ চিতার ভস্ম, মৃতদেহ বা চিতার বলা হয় চিতায় বসে সাধনা করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই এই আধ্যাত্মিক যোগগুলো করে সাধারণত কিন্তু যারা অঘরী সাধু তারা করেন। এবং সংসারী, এক্ষেত্রে তাদের জীবনযাপন অনেক ক্ষেত্রে তারা অনেকের মধ্যে সংসারীও আছে, কিন্তু জায়গা বিশেষ ক্রিয়া হয়। মানে তাদের হয়তো প্রথম অবস্থা তার বাড়িতে গেলে হয়তো বুঝতে পারবেন না, তার স্বাভাবিক জীবনযাপন তাকে কিন্তু বুঝতে পারবেন না সে কতটা তার মধ্যে এই সন্ন্যাসের যে ক্রিয়া বা এই যে অঘরী তন্ত্রের যে ক্রিয়া তার মধ্যে অবস্থান করছে, সে কতটা জানে আপনি স্বাভাবিকভাবে হয়তো নাও ধরতে পারেন। কিন্তু যখন সেখানে যখন যে সময় যে ক্রিয়া, তিথি নক্ষত্র কানেকশন, আমি বারবার বলে থাকি এগুলো, যে নির্দিষ্ট ক্রিয়া যখন যেটা করছে সঠিকভাবে করছে, এবং এইটা তাদের মধ্যে বলছে, সেই জন্য বলা হচ্ছে তাদের জীবনধারার মধ্যে সংসারী হতে পারে বা গৃহস্থ হতে পারে, আবার পাশাপাশি গৃহত্যাগীও হতে পারে, আবার সে সন্ন্যাস হয়েও কিন্তু তাদের জীবনযাপন করতে পারে। তাহলে এই অঘরতন্ত্রের এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেই জন্য আমি বারবার বলি, আমি গুরু দীক্ষা এবং গুরুর শরণাপন্ন প্রত্যেককে, এই যে বিভিন্ন এই যে তন্ত্রের মাধ্যমে যারাই আসছেন তারা গুরুর সান্নিধ্য ছাড়া এক পা চলতে পারবে না। গুরু যদি না শেখায় কোনোভাবে শিখতে পারবে না, কোনো কিছু অ্যাপ্লাই করে কোনো কাজ হবে না। সেই জন্য আমি সবসময় বলি গুরুর কিন্তু স্মরণে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এবং এই যে শিব, কাল ভৈরব এবং গুরু, অর্থাৎ এদেরকে যে আরাধ্যা দেবতা তারা হচ্ছেন শিব, কাল ভৈরব এবং গুরু গোরক্ষনাথ এবং মা কালী। তাহলে এই জায়গাগুলো রয়েছে, অর্থাৎ মা কালী, কাল ভৈরব, শিব, এদেরকে কিন্তু অঘর যারা, অর্থাৎ অঘর সন্ন্যাস যারা রয়েছেন বা অঘর তন্ত্রের যারা ক্রিয়া করেন, তারা এই দেবতাদেরকে কিন্তু বিশেষভাবে কাজ করেন। এবং তাদের যোগ সাধনা এবং ধ্যান যদি বলেন, তাহলে এই যোগ সাধনা এবং ধ্যান, অঘরী সাধনা এবং যোগ সাধনা, এটা বিশেষ বিশেষ করে বলছে অর্থাৎ জীবন এবং মৃত্যু একে অপরের পরিপূরক, এবং এটাই অনুসন্ধান করার জন্য তারা গভীর জ্ঞান অর্জন করছে এই সাধনার মাধ্যমে। এই অঘর সাধনার মাধ্যমে তারা যে জ্ঞানটা অর্জন করছে, যে শক্তি অর্জন করছে, যে জীবনের জন্ম যেমন আছে তার মৃত্যু আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা কিভাবে চলছে, মৃত্যুর পরবর্তী টাইমে, অর্থাৎ ওই যে শ্মশানে দেখা যাচ্ছে যে শবদাহের পাশে যে ধ্যান করা হচ্ছে, যে শক্তির সঞ্চয় করা হচ্ছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী টাইমে তাদের কি হচ্ছে সেটাই অনুসন্ধানই হচ্ছে মেন লক্ষ্য হচ্ছে এই সাধনা। অঘর সাধুদের কিন্তু আবার বলছি যে সনাতন ধর্মের জন্য এরাও কিন্তু, অর্থাৎ নিজের ধর্মকে রক্ষা করা, অর্থাৎ এই যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের আধ্যাত্মিক যে শক্তি, সেই শক্তিকে কিন্তু কাজে লাগিয়েছে। এবং বিগত দিনগুলোতেও দেখা গেছে যে বিভিন্ন, আমরা সেই ইতিহাস ঘাটলে দেখব যে বিভিন্ন ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু তাদের ধর্মকে রক্ষার জন্য বিভিন্নভাবে তাদের শক্তি প্রয়োগ করেছেন। এবং এছাড়াও এরা সাধারণত নাথ, অর্থাৎ অঘরী যারা, তারা নাথ সম্প্রদায়ের বিশেষ কিছু কিন্তু গুরু রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে
নাগ সন্ন্যাসী বা নাগা সাধু এবং অঘোর সাধু, এদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। কিন্তু বিষয়বস্তু কিন্তু পার্থক্য থাকলেও তাদের আরাধনার বা সাধনার পার্থক্য বা যোগ সাধনার পার্থক্য সেক্ষেত্রে আলাদা হলেও বিষয়বস্তু বা লক্ষ্য কিন্তু একই। কারণ বলছে তারা, অর্থাৎ নাগা সাধুরা, তারা কি করেন না শিবের তপস্যা করেন এবং সেই তপস্যার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন এবং যার মাধ্যমে নিজেকে মুক্ত হতে পারেন এবং অন্যকে রক্ষা করতে পারেন। আর অঘরী সাধু তারা হচ্ছে শ্মশানে ধ্যান করে মৃত্যুর অন্তর্নিহিত যে রহস্য রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে তাদের কোন দিকে বিকশিত হয় তারা, সেই রহস্য উন্মোচন করেন এবং শিবের সাথে একাত্মা হয়ে, অর্থাৎ শিবের সাথে এক আত্মার সংলগ্ন, অর্থাৎ এক পথে চলেন। অর্থাৎ শিব যে পথে চলেন, যেমন জানেন যে শিব তো আপনারা জানেন যে শ্মশানে কিন্তু কিন্তু বিরাজ করেন এবং সেই শিব অর্থাৎ জন্ম মৃত্যু এবং সৃষ্টির স্থিতি সবটা কিন্তু তার কিন্তু কন্ট্রোলে রয়েছে। অর্থাৎ সেই জায়গাগুলো, সেই আধ্যাত্মিক চিন্তা ভাবনা, সেই আধ্যাত্মিক শক্তি তারা কিন্তু দুটো ক্ষেত্রেই একইভাবে অর্জন করার চেষ্টা করছে। অর্থাৎ এই বলা হচ্ছে যে এই দুই আধ্যাত্মিক ধারা আমাদের শেখায় যে জীবন এবং মৃত্যু একে অপরের পরিপূরক এবং শিবের ভিন্ন ভিন্ন রূপের মধ্যে এই ব্রহ্মার অদৃশ্য শক্তি রয়েছে। তাদের সাধনা আমাদের ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতাকে নতুন দৃষ্টিতে শেখায়। এই নাগা সাধু বিভিন্ন যে যোগ সাধনা, আবার তার সঙ্গে সঙ্গে অঘরী সাধুর যোগ সাধনা, প্রত্যেকটা সাধনা, প্রত্যেকটা তন্ত্রের বিভিন্ন যে ক্রিয়া, সেটা কিন্তু শক্তি অর্থাৎ নিজের আত্মরক্ষা এবং মানুষকে উপকার অর্থাৎ সৎ পথে মানুষকে সঠিক দিশা দেখানো, সেটা কিন্তু প্রত্যেকের কিন্তু একই কাজ। তাই লক্ষ্য কিন্তু সর্বদাই একই, কিন্তু জীবনযাপনের আলাদা রয়েছে এবং এখানে সেই তন্ত্রের প্রয়োগ, আধ্যাত্মিক বিকাশের প্রয়োগ, যে আধ্যাত্মিক বিকাশ, যে তন্ত্রের প্রয়োগ করে একটা মানুষ সে দেখা গেল খুব সমস্যার মধ্যে রয়েছে, একটা মানুষ তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা বা সাংসারিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, তাকে সেই আত্মাকে সংশোধন করে তার সঠিক ক্রিয়ার প্রয়োগ করে তাকে সঠিক রাস্তা দেখানো তন্ত্রের কাজ। এবং সেই জন্য বারবার বলা হয় যে সব ক্ষেত্রে নির্দিষ্ট ক্রিয়া, অর্থাৎ আমি বারবার বলে থাকি, দেখবেন যে যে তিথি নক্ষত্র এবং নির্দিষ্ট ক্রিয়া, জীবনের নির্দিষ্ট যে সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কারণ সর্বপ্রথম প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা রয়েছে তার সঠিক বিচার করা, যে বিচার অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার জন্মছক বা হাতের রেখা বা বিভিন্ন ক্যালকুলেশন সেটা আপনাকে বের করতে সহযোগিতা করে এবং সেই সমস্যাকে সঠিক ক্রিয়া, সঠিক তন্ত্রর মাধ্যমে, সেই সঠিক বা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, যোগের মাধ্যমে, সাধনার মাধ্যমে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে এসে সঠিক দিশা দেখানো, সঠিক লক্ষ্যে পৌঁছানোই কিন্তু তন্ত্রের কাজ। সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তারা এসছে এবং তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়ে আজকের জায়গায় তারা ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। ওটা আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। আপনি ওই নম্বরে ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর শুনতে থাকুন যারা বিগত দিনে আমার কাছে এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন। আর সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। আমি পদ্মেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজে গেলেই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।